আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো ১ মাসে আসল চেহারা নাথিং ফোন ফর এ লং টার্ম রিভিউ। ওকে। মানে ১ মাসের ব্যবহারে আমরা দেখব যে নাথিং ফোন 4 এ এটা আসলে কতটা কি মানে কতটা পাওয়ারফুল ফোন বা কতটা ভ্যালুফুল ফোন সেটা আজকে দেখব। তো ভিডিওটির নিচে অবশ্যই টেক বেঙ্গলি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। আরে জানি জানি নাথিং ফোন 4 এর ভুরি ভুরি রিভিউ তোমরা দেখে ফেলেছো, হ্যাঁ কিন্তু অবশ্যই। আজকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা না দেখে নাথিং ফোন 4 এ কেনার মতো সিদ্ধান্ত নিও না। ওকে, তাহলে মানে আজকে আমরা নাথিং ফোন 4 এর ১ মাসের ব্যবহারের কি মানে এক্সপেরিয়েন্স সেটা আমরা দেখবো। এটা যদিও আমি এর আগে নাথিং ফোন 4 এর কি মানে অবশ্যই রিয়াকশন করেছি, সেটা তোমরা অবশ্যই দেখেছো। তো আজকে দেখি, চলো বিউটি প্লে করি। অনেক পস্তাবে বস। দেখো, এটা একদম সত্যি কথা, ব্র্যান্ড কখনোই 100% পারফেক্ট স্মার্টফোন লঞ্চ করবে না, তাহলে পরের স্মার্টফোনটা বিক্রি হবে কি করে? নাথিং ফোন 4 এর ক্ষেত্রেও সেটাই হয়েছে। ভালো দিক তো রয়েছেই, খারাপ দিকও কম নেই। অলমোস্ট 1 মাস আমরা স্মার্টফোনটাকে ব্যবহার করেছি প্রাইমারি ডিভাইস হিসেবে, সো বুঝতেই পারছো ওই লোক দেখানো আনবক্সিং এর থেকে এই রিভিউটা কতটা কার্যকরী। আমরা আজকে 6টা পয়েন্টে দেখিয়ে দেবো এই ফোনটা কাদের জন্য বেস্ট আর কাদের জন্য ইগনোর করা উচিত। আর তোমরা ওই ফলো আর সাবস্ক্রাইব বাটনটাকে ইগনোর করো না, লাইক করে দিও। আর যারা স্মার্টফোন কিনবে বলে ভাবছে নতুন, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, নাহলে ফালতু কেস খেয়ে যাবে পরে। প্রথম পয়েন্ট, ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। নাথিং ফোন মানেই একটা আলাদা ডিজাইনের ভাইব, এবারও তার অন্যথা হয়নি। নাথিং এবার ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দিয়েছে, ওই নাথিং ফোন 3 এর মতোই দেখতে লাগছে, কিন্তু এবার গ্লিপ বার ডিজাইন এসছে, যেটা কাজটা কিন্তু ইউনিক। ধরো ফোন এসছে, মেসেজ এসছে, এমনকি সুইগি কতক্ষণে খাবার ডেলিভারি করবে সেই টাইমারটা বা স্টপ ওয়াচে টাইমার সেট করলে এই গ্লিপ বারে তোমরা সেই নোটিফিকেশন দেখতে পাবে। একদম কুল দেখতে লাগছে। অ্যাকচুয়ালি আমি স্মার্টফোনটার কভার ছাড়া বেশ কিছুদিন অফিসে নিয়ে গেছি, বেশ কয়েকজন জিজ্ঞেস করেছে দাদা এটা কি স্মার্টফোন। সো ডিজাইনের দিক থেকে 10-এ 10 দিয়ে দেওয়া যায়, অবশ্যই। কিন্তু বিল্ড না, এটা ডিজাইনটা আসলে ইউনিক। মানে নাথিং ফোন মানে কি ইউনিক ডিজাইন, ইউনিক তারা নিয়ে আসে, ঠিক আছে। তো তারা সবসময় কি ট্রান্সপারেন্ট ডিজাইন নিয়ে আসে, বাট এটা কিন্তু ট্রান্সপারেন্ট মনে হচ্ছে, ঠিক আছে। মানে এটা দেখে এটা যে মানে ক্যামেরা শেপটা ওইটা মনে হচ্ছে ট্রান্সপারেন্ট, বাট বডি যে শেপটা ওটা মনে হচ্ছে ট্রান্সপারেন্ট না, ঠিক আছে। এই আর কি। তারপর ডিজাইনটা বেশ সুন্দর, খারাপ না। মানে যাদের কাছে ইউনিক ডিজাইন পছন্দ বা এরকম ডিজাইন পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগবে আর কি, বাট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। কোয়ালিটিতে কয়েকটা ছোট ছোট কম্প্রোমাইজ আছে, যেমন এখানে ব্যাক প্যানেলে গ্লাস রয়েছে ঠিকই, আচ্ছা। কিন্তু যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু ও, পলিকার্বনেট। তবে হ্যাঁ, ফোনটা যদি রাফ সারফেসে রাখা হয় তাহলেও কিন্তু অত ভাদেল করছে না। মানে ব্যাক সাইড পাচ্ছি আমরা কি মানে গ্লাস সাইড, আর ফ্রেম পাচ্ছি তোমার কি মানে পলিকার্বনেট মানে প্লাস্টিক, ঠিক আছে। যেটা কিন্তু আসলে একটু হতাশাজনক, বাট কি আর করে দিয়েছে এরকমই, তো এটাই স্বাভাবিক। তো ওভারঅল চলো বিউটি প্লে করি। অর্থাৎ ক্যামেরায় স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কম, তবুও বলবো কভার লাগিয়ে নাও বস। আর ডিজাইনের ক্ষেত্রে দুটো জিনিস উল্লেখ না করলেই নয়, এর বাঁ দিকে একটা এসেনশিয়াল কি দেওয়া হয়েছে, সেটাকে এখনো পর্যন্ত কাস্টমাইজ করার কোনো রকম অপশন নেই। এটাকে জাস্ট এআই বাটন হিসেবেই ব্যবহার করতে পারবে। ধরো একটা স্ক্রিনশট তুললে, কোনো টাইমার সেট করবে বা স্ক্রিনশটের অ্যানালিসিস করতে বললে এই কাজগুলো করে দেবে। এটাকে যদি অন্যান্য স্মার্টফোনের মতো কাস্টমাইজ করা যেত, ধরো টর্চ জ্বলবে, ক্যামেরা বাটন হিসেবে কাজ করবে, শাটার বাটন, তাহলে ব্যাপারটা অনেকটা হেল্পফুল হতো বলে আমার মনে হয়। দেখা যাক পরবর্তীতে আপডেটের মাধ্যমে যদি ফিচার এনেবল হয়। আর একটা জিনিস মনে করিয়ে দিই, এখানে যখন ফোনটা প্রথম অ্যাক্টিভেশন হবে ইন্ডিয়ান সিম দিয়েই অ্যাক্টিভেশন করতে হবে, তখন কিন্তু আর অন্যান্য সিম দিয়ে অ্যাক্টিভেশন হবে না। তারপরে অ্যাক্টিভেট হয়ে গেলে তুমি যে কোনো কোম্পানির সিম ইউজ করতে পারো। আর হ্যাঁ, সবই ভালো ভালো বলে গেলে তো হবে না, যেটা কম্প্রোমাইজ করেছে বলতেই হবে, IP65 রেটিং রয়েছে। আজকালকার দিনে যে কোনো এই ধরনের স্মার্টফোনে IP67, 68, 69 এগুলো কমন হয়। সেটাই মানে 69 পর্যন্ত কি এটা পুরোপুরি কমন, বাট আমরা পাচ্ছি 65, মানে 40,000 টাকা বাজেটের ফোন, বাট সে জায়গায় পাচ্ছি আমরা 65 রেটিং, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো এখানে 69 দিলেই পারতো, তো তারা এখানে তারা কস্ট কাট করেছে আর কি। তো চলো বিউটি প্লে করি। জল থেকে একটু ফোনটাকে বাঁচিয়ে রেখো। এবার তোমরা বলো এই স্মার্টফোনের ডিজাইন তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, ফাঁকে ফাঁকে যদি কোনো রকম কোয়ারি থাকে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। এবারে তাহলে সেকেন্ড পয়েন্ট, ডিসপ্লে। এখানে 6.78 ইঞ্চির 1.5K 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে একটা ডিসপ্লে রয়েছে। প্রথমেই আমরা ডাইরেক্ট সানলাইটে ইউটিউবে ভিডিও চালিয়ে দেখেছি, যথেষ্ট শার্প, মানে হাই ব্রাইটনেস মোড যেটা 1600 নিটস দেওয়া আছে, যেটা কিন্তু আসলে গুড এনাফ একটা ব্রাইটনেস, ঠিক আছে। তার মানে কি তুমি আউটডোরে ইনডোরে সব জায়গায় কি ফোনটা অনায়াসে একদম স্ট্রাগল ফ্রি কি ফোনটা ইউজ করতে পারবে, ঠিক আছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। বাট এটা একটা অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই, বাট এটা অ্যামোলেড ডিসপ্লে হিসেবে যেরকম কালার কোয়ালিটি হওয়ার কথা এটা কিন্তু সেরকম কালার কোয়ালিটি না, ঠিক আছে। একটু ফ্যাকাশে কালার বা কিরকম জানি মানে একটু অদ্ভুত টাইপের কালার আর কি। তো অ্যামোলেড ডিসপ্লে যেরকম কালারফুল হয়, যেরকম ভাইব্রেন্ট হয়, এটা কিন্তু সেরকম না, হ্যাঁ। তো যেটা একটা সমস্যা, বাট ওভারঅল ঠিকঠাক আছে আর কি। তো চলো বিউটি প্লে করি।
ক্রিস্প আসছে, 4K HDR ভিডিও একদম স্মুথলি চালিয়ে দিচ্ছে, কোনো রকম কম্প্রোমাইজ নেই। এমনকি মানে ডিসপ্লে ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল দেখলে ঠিক আছে মনে হচ্ছে যে এটা সাদা কালো মানে আমার আগেকার দিনে যে সাদা কালো টিভির যেরকম ভাইব ছিল এটাকে দেখতে ওরকমই লাগে, ঠিক আছে। মানে অ্যামোলেড ডিসপ্লে যেরকম কালারফুল হয়, রঙিন হয়, এটা অনেকটা রঙিন মনে হচ্ছে না, বাট সাদা কালো বা ফ্যাকাশে মনে হয় এই আর কি। তো চলো বিউটি প্লে করি। অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো ছিল। কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন ওকে। রয়েছে, কিন্তু ডিসপ্লে বেজেল আর চেন সিমেট্রিক্যাল হলেও একটু বড় লাগতে পারে, তবে ইউজ করার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে গেলে আর কোনো রকম প্রবলেম হবে না। 1600 নিটসের পিক ব্রাইটনেস, আগেই বলেছি ডাইরেক্ট সানলাইটে কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই, আর পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। মাল্টিমিডিয়ার জন্য ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর যে রেয়ার স্পিকারটা সেটা দিয়ে 70% ভলিউম আসে, উপরটা দিয়ে 30%, তো এটা একটু ব্যালেন্স হতে পারতো। সুতরাং ডিসপ্লে আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স মিলিয়ে মোটামুটি 10-এর 7.5 থেকে 8 দিয়ে দেওয়া যায়। ওই যে একটু যদি বেজেলটা কম করা যেত আর স্পিকারটা যদি একদম ব্যালেন্সড হতো তাহলে ব্যাপারটা একদম জমে খেয়ে হয়ে যেত। যাই হোক, এবার থার্ড পয়েন্ট, পারফরম্যান্স। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 চিপসেট দেওয়া হয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো রকম গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নয় যে তোমরা ফোনটা নেবে তারপর হেভি গেমিং করবে, তার জায়গায় অন্যান্য ডিভাইস অপশন রয়েছে। অবশ্যই মানে 7s Gen 4 এটা এরকম একটা চিপসেট, মানে কি এটা তুমি গেমিং চিপসেটও বলতে পারবে না, এটা কি আবার নর্মাল চিপসেটও বলতে পারবে না, ঠিক আছে। মোটামুটি কি এটা ব্যালেন্স চিপসেট বলতে পারো, মানে রেগুলার গেমিং যারা করো মোটামুটি তারা গেমিং করতে পারবে হালকা পাতলা, বাট হেভি গেমার যারা আছে তারা অবশ্যই দূরে থাকবে এটা থেকে। আর রেগুলার কাজ, তারপর ভিডিও এডিটিং, তারপর রেগুলার টাস্ক, এগুলো কি সব কিছু অনায়াসে করতে কোনো সমস্যা নেই। তো এই চিপসেটটা কি মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স দিবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এই স্মার্টফোনটা একটা ব্যালেন্সড অপটিমাইজ পারফরম্যান্স তোমাকে যেটা আমরা বললাম, ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো তোমরা ইউজ করো স্মুথলি হ্যান্ডেল করে দেবে, বিশেষ করে র্যাম ম্যানেজমেন্ট, সেটাই কোনো প্রবলেম নেই। 8-10টা অ্যাপ্লিকেশন একদম পাশাপাশি রেখে তোমরা ইউজ করতে পারবে। AnTuTu বেঞ্চমার্ক আসছে 1.1 মিলিয়ন, সুতরাং একটা আন্দাজ তোমরা করতে পারবে BGMI বা COD এর মতো গেমগুলো অকেশনালি তোমরা ভালোভাবে খেলে নিতে পারবে। অবশ্যই মানে মোটামুটি গেমিং করতে পারবে, ঠিক আছে। শখের গেমিং না, মোটামুটি গেমিং করতে পারবে, বাট হেভি গেমিং করতে বা যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঠিক আছে, বা যারা কি মানে গেমিং করতে গিয়ে কি রেকর্ড অন করো, ভিডিও রেকর্ড অন করো, তখন কি এটা মোবাইলটা কি একটা হিট জেনারেট করার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তখন কি এটা ঠিকঠাকভাবে মানে পারফরমেন্স দিতে পারবে না। তো এটা অবশ্যই মাথা রাখা উচিত। মোটামুটি যারা গেমার আছে তারা অবশ্যই গেমিং করতে পারে, COD বলো বা PUBG, ফ্রি ফায়ার, এগুলো কি সবই খেলতে কোনো সমস্যা নেই। তো চলো বিউটি প্লে করি। মোটামুটি 60 FPS থেকে 58 FPS এ একদম স্মুথলি রান করছে। তবে হ্যাঁ, গেমিং করার সময় দেখেছি পেছনের দিকটা একটু হালকা হিট আপ হচ্ছে, তবে খুব তাড়াতাড়ি সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাপটিক ফিডব্যাকও কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু হ্যাঁ একদম হাই ক্লাস গেমিং করবে, প্রফেশনাল গেমিং করবে, স্ট্রিমিং করবে, তাদের জন্য অন্য অপশন অ্যাভেলেবল। মোটামুটি সোশ্যাল মিডিয়া, ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সারাদিন ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখবে বা কি দেখবে তোমরাই জানো, সেই সমস্তগুলো নিয়ে কোনো রকম অসুবিধা নেই। ফার্স্ট ক্লাস একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, তার পাশাপাশি সফটওয়্যার এক্সপিরিয়েন্স রয়েছে 4 নম্বরে। এখানে নাথিং OS 4.1 রয়েছে, তার সঙ্গে সঙ্গে Android 16 এর কাস্টমাইজেশন, আর এটা 3 বছরের OS আর 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট। ওকে মানে 3 বছর আমরা কি অ্যান্ড্রয়েড আপডেট পাবো আর 4 বছর কি সিকিউরিটি আপডেট পাবো, যেটা ঠিক আছে বলা যায়। বাট 4 বছর যদি অ্যান্ড্রয়েড আপডেট পেতেন তাহলে আরো বেশি ভালো হতো, মানে মোটামুটি কি একটা মানে কি একটু ব্যালেন্স থাকলো আর কি। বাট ওভারঅল আপডেটটা ঠিকঠাক আছে, 3 বছরের আপডেট প্লাস কি 4 বছরের সিকিউরিটি আপডেট, যেটা কিন্তু আসলে ভালো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আমি পার্সোনালি চেয়েছিলাম এটা যদি 4 বা 5 বছরের আপডেট পলিসি, যেটা আমি বললাম আগে। যাই হোক, এখানে ফিচার্সের কিন্তু কমতি নেই, কিন্তু তোমরা যদি ভিভো, স্যামসাং, ওপো এই সমস্ত স্মার্টফোনের দিকে তাকাও তার থেকে ফিচার কিন্তু একটু কম রয়েছে। কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে, একদম ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড UI, তার উপরে নাথিং এর যে ইন্টারফেস সেটা একদম সিম্পলিস্টিক, যথেষ্ট এক্সপিরিয়েন্স ভালো রয়েছে। তার পাশাপাশি AI ফিচার বলতে এখানে AI ওয়ালপেপার স্টুডিও রয়েছে, দুটো ইমেজকে মিক্সিং করে AI দিয়ে একটা নতুন ওয়ালপেপার বানিয়ে দেবে। ক্লোন অ্যাপ লকার, অ্যাপ অপটিমাইজেশন, ইন্টারনেট স্পিড মিটার, গ্লিপ প্রোগ্রেস আর ডবল প্রেস পাওয়ার বাটনের সাথে তোমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন কাস্টমাইজ করে দিতে পারো। এখানে ডবল প্রেস পাওয়ার বাটন করলাম, এখানে দেখো ক্যামেরা খুঁজছে। পাশাপাশি এখানে একটা ছোটখাটো গেমিং মোড দেওয়া রয়েছে, যেক্ষেত্রে তোমরা পারফরমেন্স বুস্ট করে নিতে পারো। এই কটা ফিচার রয়েছে। আর AI ফিচার বলতে দেখো এখানে একটা স্ক্রিনশট নিলাম, এবং স্ক্রিনশটে যদি কোনো ইভেন্ট থাকে সেই ইভেন্টের ডেট আর শিডিউল সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাবে টুকটাক। এমন নয় যে স্যামসাং এর মতো তোমরা হেভিলি AI কাস্টমাইজেশন পাবে, তবে হ্যাঁ গুগল জেমিনাই ইনস্টল করার পর সমস্ত ফিচার অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। এইবার 5 নম্বরে এসে বলবো অবভিয়াসলি বস, ক্যামেরা সেকশন। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন্যান্য স্মার্টফোন এই প্রাইস রেঞ্জে টেলিফটো সেন্সর দেওয়ার কথা ভুলে গেছে। সেটাই মানে নাথিং এ একটা কাজ সবসময় ভালো হয়, তারা কি টেলিফটো লেন্স দিয়ে থাকে, যেটা কিন্তু আসলে গুড সাইন। মানে মোটামুটি বলা যায় কি ক্যামেরা সেটআপটা একদম ঠিকঠাকই আছে, মানে আমরা টেলিফটো পাচ্ছি, আল্ট্রা ওয়াইড পাচ্ছি, প্লাস মেইন সেন্সর পাচ্ছি, আর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছি, এটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি।
নাথিং কিন্তু এটা প্রোভাইড করেছে। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, ছবিগুলো যথেষ্ট শার্প, ক্রিস্প এবং এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালো ছিল। তবে হ্যাঁ, একটু ডার্ক সাইড ম্যানেজমেন্টের প্রবলেম রয়েছে। সেটাই। ধরো আমি সূর্যের অপর দিকে ছবি তুলছি, কোথাও কোথাও হয়তো আমার স্কিনটা একটু ডাল করে দিচ্ছে, কালো করে দিচ্ছে ফেসটা। মানে ছবিগুলো দেখে মনে হচ্ছে একটু ডার্কিশ মুড বেশি, মানে একটু বেশি দেখা যাচ্ছে, যেটা ওই যে বললাম, মানে মানে যেমন অ্যামোলেড ডিসপ্লে, এটা যেটা যে অ্যামোলেড ডিসপ্লে, মানে একটু সাদা কালো প্লাস কি এখানে ছবিগুলো কি একটু সাদা কালো মনে হচ্ছে এই আর কি, মানে একটু ডার্কিশ টাইপ এই আর কি, যেটা একটু সমস্যা। বাট ওভারঅল ছবির কোয়ালিটি বেশ শার্প, প্লাস কি ডিটেলস সেই লেভেলের আছে, ভালো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ওভারঅল আশা করা যায় আপডেটের মাধ্যমে নাথিং এটা ঠিক করে দেবে। এখানে মাল্টিপোকাল পোর্ট্রেট লেন্সে আপ টু 3.5x জুম করে তোমরা ছবি তুলতে পারবে, আর পোর্ট্রেট ইমেজগুলো যথেষ্ট শার্প আসছে। তবে হ্যাঁ, ছবিগুলো কনসিস্টেন্ট নয়, হয়তো 10টা ছবি তুললে 8টা সুপার ছবি আসবে, দুটো একটু মেরে ছবি আসবে। বাদ বাকি এখানে 4K 60 fps এ, সরি 4K 60 নয়, 4K 30 fps এ তোমরা ভিডিও শুট করতে পারবে। Okay. আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে 1080p ভিডিও শুট করা যাবে। তবে ক্যামেরার ক্ষেত্রে উইক পয়েন্ট আমার যেটা লেগেছে, এখানে ব্লার মোডের ভিডিও তোমরা শুট করতে পারবে না। পাশাপাশি নাইট মোড, স্লো মোশন, টাইম ল্যাপস এই সমস্ত ফিচার রয়েছে। আমরা নাইট মোডেও বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো একদম 100% পারফেক্ট না হলেও মোটামুটি যথেষ্ট ভালো ছবি দিচ্ছে। এবার ছবি লাইট ব্যালেন্সটা ঠিকঠাক করতে পারছে, ঠিক আছে? দেখুন এই যে লাইটের ছবি তুলছে, তারা একদম লাইটের যে ব্যালেন্সটা এটা ঠিকঠাক করতে পারছে না, মানে কিছুটা সমস্যা হয়েছে আর কি। বাট ওভারঅল ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। কোয়ালিটি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাও। এবার সিক্স আর সব থেকে শেষ পয়েন্ট, এখানে 5400 mAh এর ব্যাটারি, যেটা সবচেয়ে একটা বড় সমস্যা। ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে দুটো উইক পয়েন্ট আমি বলবো। এখানে 5400 mAh এর ব্যাটারি, এটা 6000 mAh হলে বেটার হতো, কারণ হ্যাঁ, আজকের সেটাই। দিনে বেশিরভাগ দেখবে 7000 9000 mAh এর ব্যাটারি তো আছে। সেটাই তো ভাই, মানে আমরা 10,000 mAh এর ব্যাটারি দেখেছি, তাও আবার কি 30,000 40,000 টাকা ফোনের মধ্যে পাবে। 10,000 টাকা ফোনের মধ্যে কি 7,000 8,000 তো অনায়াসে পেয়ে থাকি। তো সে জায়গায় আমরা পাচ্ছি 5400 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু আসলেই কম, বর্তমান যুগের সাথে বর্তমান অনেকটাই কম। তো এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এখানে যদি 6000 mAh দিয়ে আসতো তাহলে বলতো যে মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, বাট এটা আসলে ভিডিও স্ট্যান্ডার্ড এখন, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। যদিও একদিনের ব্যাটারি ব্যাকআপ ফুললি ইউজেসে দিয়ে দিচ্ছে। বাদ বাকি এখানে যে 50 ওয়াটের চার্জারটা, সেটা বক্সে অ্যাভেলেবেল নেই। এটাও একটা নেগেটিভ পয়েন্ট, কারণ ওরে। ফোনটার সাথে সাথে আরো 1.5 থেকে 2000 টাকা তোমায় দিতে হবে ওই 50 ওয়াটের ফাস্ট চার্জার কেনার জন্য। যেটা একটা So, সমস্যা। overall এই দুটো ব্যাপারও কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর একটা এই প্রাইস রেঞ্জে উইক পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা স্মার্টফোনই মোটামুটি দিচ্ছে, NFC সাপোর্ট কিন্তু এই স্মার্টফোনটাতে নেই। এই হচ্ছে ওভারঅল আমাদের নাথিং ফোন 4A। আর 4A প্রো নিয়ে তোমরা যদি রিভিউ চাও, সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও, তখন আমি কভার করার চেষ্টা করবো। বাদ বাকি আমি যদি এবার কনক্লুশন পার্টে আসি, স্মার্টফোনের দাম যে হারে বেড়েছে, নাথিং ফোন 4A কিন্তু একদম সুইট স্পটে রয়েছে। তোমরা নাথিং ফোন 3A কেও কনসিডার করতে পারো। আমি হলে পার্সোনালি নাথিং ফোন 3A কে কনসিডার করতাম, কিন্তু নাথিং ফোন 4A তোমরা যদি অফার পিরিয়ডে 30,000 রুপি নিচে পাও, তাহলে আমার মনে হয় একদম সেরা ডিল। কারণ টেলিফটো সেন্সার, ক্যামেরা, ওভারঅল অপটিমাইজ পারফরমেন্স, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, এই ধরনের একটা ফাঙ্কি ডিজাইন, সো আমার মনে হয় টাকা উসুল হয়ে যাবে। তোমাদের মত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আর প্রশ্ন থাকলে সেটাও জানিও, কারণ আমি সঠিক সময়ে রিপ্লাই করে থাকি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ করলে আমরা দেখে নিলাম কি নাথিং 4A 1 মাসের ব্যবহারের রিভিউ, সেটা আমরা দেখে অবশ্যই রিয়াকশন করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো আমি যদি বলি, হ্যাঁ এই যে ফোনটা আসলেই ভালো, বাট এটা একটু ব্যাটারি সাইড হলো, সেটা হলো ব্যাটারিটা 5400 mAh ব্যাটারি, যেটা কিন্তু আসলে সমস্যা। আর একটা সমস্যা হলো আইপি রেটিং, IP65, মানে যে জায়গায় আমরা 10,000 টাকা ফোন IP69 পেয়ে থাকি, সে জায়গায় পাচ্ছি IP65, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। বাট ওভারঅল যদি বলি, মানে যে চিপসেটটা দিয়েছে, একটা ব্যালেন্স চিপসেট, মোটামুটি রেগুলার গেমিং থেকে শুরু করে রেগুলার কাজ বাস ভিডিও এডিটিং সব করতে কোনো সমস্যা নেই। প্লাস কি মানে মিডিয়া কনজাম্পশন, যারা ভিডিও ওয়াচিং করো তাদের কাছে কি মানে ডিসপ্লেটা বেশ ভালো লাগবে, যদিও একটু সাদা কালো বা ডার্কিশ টাইপ বেশি, আমার মনে হচ্ছে ডার্ক লাগে, এরকম একটা অবস্থা। বাট ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর। আর চিন বেজলটা সিমেট্রিক্যাল লিখেছে, বাট একটু মোটা, এখানে যদি আরেকটু ন্যানো করতো তাহলে আরেকটু সুন্দর লাগতো আর কি। তো এই ছিল ফোনের ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, গেট দেবে লাইক। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।